প্রিয় দর্শক, সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল আই এর বিশেষ আয়োজন মেট্রো সেম টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। দর্শক, আপনারা জানেন সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। আমাদের আজকের আলোচনার বিষয় জিয়া, রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক। এছাড়াও আমরা সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন জনাব রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, এবং আমাদের সঙ্গে রয়েছেন নীলোফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, স্বনির্ভর বিষয়ক সহ সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি নীলোফার চৌধুরী মনি আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আমরা জিয়াউর রহমানের কথা বলছি এবং আমাদের আজকের আলোচনার বিষয়ও তিনি, এর পাশাপাশি সাম্প্রতিক বিষয়গুলো। জিয়াউর রহমানের যে রাজনৈতিক দর্শন কিংবা রাষ্ট্র পরিচালনা, একজন রাজনীতিবিদ কিংবা একজন সামরিক ব্যক্তি ছিলেন তিনি, এই বিষয়গুলো নিয়ে আপনি কি বলতে চান, ওনার সার্বিক দিকগুলো নিয়ে? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলে একটা নাম। এই টাইপের মানুষগুলো না সহস্র বছরে দুই একটাই উদয় হয়, এমন একজন। আমি আসলে সাধারণ থেকে আমি বলতে চাচ্ছি, আমি তা ওই এখন বলবেন যে অন্য দল এরকম বলতো হাজার বছর, আমি এরকম বলতে চাচ্ছি না। আমি ওনাকে বলতে চাচ্ছি যে উনি কখনো রাজনীতি করেন নাই, প্রিন্স ভাইয়ের মতো আমাদের মতো ওইভাবে চিন্তাও করেন নাই। যখন উনি ছোট ছিলেন উনি চাকরি করেছেন, একজন অখ্যাত মেজর ছিলেন। যখন থেকে উনি স্পার্ক করলেন, অখ্যাত মেজর ছিলেন। যদি স্বাভাবিকভাবে আমরা যদি ধরেন কি তাজউদ্দিনের মেয়ে শর্মিলী আহমেদের বই পড়ি, নেতা ও পিতায়, সেখানে তাজউদ্দিন সাহেব শেখ মুজিব সাহেবের কাছে 25 তারিখ বিকেলে যখন গিয়ে বললেন যে আমরা এখন কি করব, মনে হয় কিছু একটা হবে, তখন বলেছিলেন শেখ সাহেব ওই বইটাতে যে বসকা পাতলা নিয়ে কোনোখানে তুমি পালাও, আমি কোথায় আছি জিজ্ঞেস করো না। তো এই যে ওই যখন ওই অবস্থাটা, তার মানে তারা কিন্তু আইডিয়াটা সাধারণ মানুষ করে নাই, তারা কিন্তু জানতো, জেনেছিলেন। তো তাদের ছিল রাজনীতি, যাদের নামে রাজনীতি হয়েছে সেই সময় তাদের উক্তি ছিল এমন। আর যখন এত বড় একটা জায়গায়, দেশ তো তখন ছিল না, একটা পূর্ব বাংলা, সেইখানে কত অফিসারিত্ব ছিল, না দিতেও তো অনেক অফিসার ছিল, বড় বড় অফিসার ছিল। সেই জায়গায় যখন কেউ কোনো রিস্ক নেয় নাই, উনি কিন্তু উই রিভল্ট বলেছিলেন। এই ফার্স্ট উনি 71-এ যখন উই রিভল্ট বললেন, উনি তারপরে চিন্তা করে দেখেছেন যে আমি যে উই রিভল্ট বললাম, এটা পাকিস্তানে কয়েকদিন পরে পরে কু হয় আর্মিদের মাধ্যমে, এটাও তারা ওই ইয়ারা আইয়ুব খানেরা এই ইয়েরা বলবে যে এটাও একটা কু হয়েছে পূর্ব বাংলায়, এটা বলে এটারে সিলি ঘটনা বলে উড়িয়ে দিবে। সেই জন্য উনি পরের দিন ঘোষণা দেওয়ার আগে অনেক নেতাদের খুঁজেছেন, অনেককে বলেছেন, কাউকে পান নাই। এবং একটা নেতাকে ধরেও নিয়েছিলেন চট্টগ্রামের, তাকে অনেক রিকোয়েস্ট করার পরেও উনি রাজি হন নাই। তখন উনি নিজেই বলেছেন আই মেজর জিয়া অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। তো এই যে উনি আসলেন একজন অখ্যাত মেজর জিয়া থেকে, এটা দেশের প্রতি, এলাকার মানুষের, তখন তো দেশ হয় নাই, এলাকার ওই মানুষগুলোর এই যে বিদ্বেষতায়, পাকিস্তানের যে পূর্ব পাকিস্তানের উপর যে এত বিদ্বেষ ছিল, সেখান থেকে যে উনার কিছু করা উচিত, এদের নিয়ে আলাদা কিছু ভাবা উচিত, উনি কিন্তু অনেক অ্যাডভান্স চিন্তা করেছেন। আপনি যদি 7ই মার্চের বক্তব্যটাকে দেখেন, ভাষণটাকে দেখেন, ওইখানে কিন্তু স্বাধীনতার কোনো কথা নাই। ওইখানে বলা ছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম। যদি আমাকে এই না দেয়, তাহলে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। তাহলে উনি কিন্তু এটাই স্বাভাবিক, কারণ উনি অবিভক্ত বাংলা প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে ছিল, হতেও পারত, কারণ নির্বাচনে জিতেছিল। তার কিন্তু ওই হিসাব করলে তার ওই বক্তব্য সব মিলায় কিন্তু স্বাধীনতার ডাক দেওয়ার কথা না, এবং তার লুকিয়ে যাওয়ার কারণটাও এইটাই ছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু এই জাতিকে অন্ধকার থেকে, উনি কিন্তু যখন রাতে, আপনি 26শে মার্চের স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপটে তুলে ধরছেন, 26শে মার্চ আপনি সেখানকার রিস্ক নেওয়ার কথা বলছিলেন, সেটি একটি প্রেক্ষাপট, তাকে আমি বলি সেটা শেষ করি। সেই প্রেক্ষাপট থেকে উনি কিন্তু যুদ্ধ করেছেন, শুধু ঘোষণাই দিয়ে ক্ষান্ত হন না, উনি সমরের যুদ্ধ করেছেন। প্রতিটা ধাপে 3টা ফোর্স ছিল, এর মধ্যে জেট ফোর্স অন্যতম।
এই জেড ফোর্সে উনি যুদ্ধ করেছেন সম্মুখ সমরে, অনেক অনেক বীরুত্তমরা কিন্তু যুদ্ধ করেন নাই। ওনারা লিড দিয়েছেন, বাট উনি যুদ্ধও করেছেন। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। স্বাধীন করে কিন্তু অনেক দিন দেশে কোনো সরকার ছিল না, একটা নামে একটা চলছিল। অনেক দিন মাসাধিক সময় কেউ ছিল না। উনি কিন্তু নিজের নামে ঘোষণা দিতে পারতেন, ওনার কিন্তু ওই মানসিকতাই ছিল না। তারপরে উনি ব্যারাকে ফিরে গেছেন 16ই ডিসেম্বরের পরে। উনি কিন্তু আবার ব্যারাকে ফিরে গেছেন। এই যে ব্যারাকে ফিরে যাওয়া, তার মধ্যে কিন্তু লোভ লালসা কোনো কাজ করে নাই। উনি ব্যারাকে ফিরে গেছেন এবং 75-এর যে ঘটনাটা, সেটাও কিন্তু এইখানে উনি কোনোভাবে কোনো অবস্থাতেই দায়ী না। বিভিন্ন বইগুলো পড়লে হ্যাঁ আওয়ামী লীগের কিছু একদম ইঙ্গিত করা, এটা যে মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো, ওই সব বাদ দেন আপনি। যারা যারা ওই সময়কার তারা যেটা বলেছেন, উনি কিন্তু নিগৃহীত ছিলেন, ওনার চিফ হওয়ার কথা ছিল, সেটা দেওয়া হয় নাই। তারপরেও কিন্তু উনি আপনার শেখ মুজিবুর রহমান সাহেবকে কিন্তু সতর্ক করে দিয়ে আসছিলেন। উনি মার্ডার হওয়ার কয়েকদিন আগে সতর্ক করেছিলেন যে স্যার আপনার কিন্তু রিস্ক আছে, আপনি সাবধান। তো উনি কেয়ার করেন নাই। তো এই যে উনি তারপরে আপনার 7ই নভেম্বরের আগে আপনি দেখেন 3রা নভেম্বরে খালেদ মোশাররফ কিন্তু কু করেছিলেন। খালেদ মোশাররফ যদি কু করতেন, সেটা কিন্তু অন্য একটা কু হয়ে যেত। কু তো কুই, সে যদি ওইখানে সাকসেস হতেন তাহলে আরেকটা ইতিহাস বাংলাদেশে অন্যভাবে চলতো। খালেদ মোশাররফের কুটার সঙ্গেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জড়িত ছিলেন না, বরং ওনাকে তখন হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল। ওই কুটা যদি সাকসেস হতো তাহলে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হতো, কিংবা আপনার সামরিক আইনে বিচার হতো তার। তো এই যে ওইটা আপনার ওই কুটা ভণ্ডুল হয়ে গেল। পরবর্তীতে সিপাহী জনতা মিলে তাকে বের করে আনলো। আসার পরেও উনি যদি আপনার ক্যান্টনমেন্টে না গিয়ে যদি উনি এলিফ্যান্ট রোডের দিকে আসতো, তাহলে কিন্তু কর্নেল তাহেরের বাড়ির দিকে, তাহলে কিন্তু ইতিহাস অন্যরকম হতো। উনি যেভাবেই হোক, যারাই হোক, নিজের বুদ্ধি বিবেচনায় হোক, উনি আসেন নাই। আজকে ইতিহাসটা অন্যরকম হয়েছে। উনি একজন রাখাল রাজা হিসেবে আমরা বলি। পরবর্তীতে যখন উনি বিভিন্ন প্রেক্ষাপটে ক্ষমতা নিতে বাধ্য হলেন বা নিলেন, তখন উনি যে সমস্ত বাংলাদেশে আপনার 74-এর দুর্ভিক্ষের কথা আপনার আমার বাবা মারা মনে আছে, আমি শেষ করে দিব। এই প্রসঙ্গে আপনার কাছে আবার আসবো। আমি একটু জনাব রহিন হোসেন প্রিন্স আপনার কাছে যেতে চাই যে নীলুফার চৌধুরী মনি তিনি স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে ক্ষমতা যাওয়া পর্যন্ত তিনি আলোচনা করেছেন। আমরা একটু বহুদলীয়, উনি যখন ক্ষমতায় আসলেন বহুদলীয় গণতন্ত্র যিনি আবার শুরু করলেন, আমরা জানি যে বাকশালের মাধ্যমে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কিংবা 4টি পত্রিকা ছাড়া অন্যগুলো বন্ধ করে দেয়া। তো সেই জায়গা থেকে আবার উনি যখন ক্ষমতায় আসলেন তখন কিন্তু বহির্বিশ্ব কিন্তু মানে একটা একনায়কতন্ত্রের একটা প্রভাব তখন চলছিল। সেই জায়গায় তিনি একনায়কতন্ত্রের দিকে না হেঁটে তিনি বহুদলীয় গণতন্ত্রের দিকে গেলেন। এই সময়ে এসে এটিকে কীভাবে মূল্যায়ন করতে চান? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আপনি যে পিন পয়েন্ট যেটা করেছেন, যে আলোচনাটা ঠিক এই সময়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তার আগে এটা একটু বলতেই হয় যে আসলে আমাদের এখানে নীলুফার চৌধুরী মনি তার শুরুতে যথার্থই বলেছেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং ঠিক যে সময় আমরা সশস্ত্র যুদ্ধে অংশ নিলাম, মানে আমাদের যারা ওই সময় ছিলেন তারা নিলেন, এই সময় পুরো মুক্তিযোদ্ধাদেরকে উদ্বেলিত করা এবং জাতিকে উদ্বেলিত করার জন্য যে জেনারেল সংগ্রাম ছিল, সেই সংগ্রামের মধ্যে যে আর্মির অংশগ্রহণ এবং তার একজনে সেই কথাগুলো বলছে, সেটা কিন্তু একটা অনন্য ভূমিকা ছিল বলে যারা অংশ নিয়েছে এবং ওই সময় শুনেছে তারাও এই কথা বলেন। সুতরাং এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক আমাদের বিবেচনা করতে হবে। আওয়ামী লীগ এই প্রতিষ্ঠিত একটি সত্যকে তারা এইভাবে না, এটা নিয়ে আমি সেটা অন্য আলোচনা, আমি ওই পার্টে এখন নাইবা গেলাম। আমি বলছি তবে শুধু এটুকু বলে যে শোনেন, ইতিহাসের ব্যাখ্যা কথার কথা, যে যখন ক্ষমতায় থাকে তার মতো বয়ান অনেক সময় তৈরি করতে পারে, তাতে কিন্তু ইতিহাস মিথ্যা হয় না, ইতিহাস তার গতিতেই চলে। সুতরাং আমরা এই পজিটিভ জায়গাটায় যদি বিবেচনা করি, আমি বলতে চাইছি না সেটা অস্বীকার করার কোনো কারণ নেই, কারণ যা সত্য সত্য। এবং সেইটা তো একটা উদ্বেলিত করেছে যে একজন মেজর সে যখন এইটার বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, বা মূল কথা ওটা পক্ষ বিপক্ষ দেখার ব্যাপার না, স্বাধীনতার ঘোষণা, তাতে মানুষ যারা নিরস্ত্র মানুষ যুদ্ধে অংশ নিচ্ছে, সেইখানে তারা বুঝলো যে নো, আর্মি এবং আদার্স আমাদের সাথে আছে,
আপনি কল্পনা করেন এটা বড় ব্যাপার না, ধরেন এখানে একটা ঘটনা ঘটতেছে, খুব সিম্পলিফাই, এর সাথে এটা মিলায়েন না। আপনি 5 আগস্টের যে পট পরিবর্তন আমি সেখানে ওটা পরে আসি, ওটা না, আমি ওইটাই যেটা বলছি, আমি বলছি কি ওটার সাথে মিলানোর দরকার না, খুব সিম্পল বলছি। ধরুন একটা গন্ডগোল হইতেছে, খুব দুর্বৃত্ত শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষ ঢুকে গেছে, কিন্তু তখন যদি কেউ বড় বড় লাঠি নিয়েও আসে সেটা কিন্তু আপনার কাছে একটা বড় ঘটনা মনে হবে। তো এই জন্যে মানে জিনিসগুলো আমি এটা বললাম, সুতরাং সেইটা একটা বড় ব্যাপার এবং মনে রাখতে হবে ইতিহাসে যার যে ভূমিকা সেটা একটা বড় অবদান রেখে চলেছে, সেটাই ইতিহাসের কাছেই তার ছেড়ে দেওয়া দরকার বলে আমি মনে করি। এখন যেটা বললেন, ধরুন আমরা এবারে 5ই আগস্টের পর সেটা হয়েছে আমাদের দেশে, তো যদি বলেন তার আগে তো দল ছিলই, দল ছিল না তা কিন্তু আমরা বলতে পারি না, কিন্তু দল থাকলো কিন্তু ক্ষমতা যারা পরিচালনা করবে এটা কিন্তু সাংবিধানিকভাবে বলা আছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরা তারা ক্ষমতা পরিচালনা করবে। নির্বাচন ছিল না তা তো বলতে পারবো না, নির্বাচন হয়েছেও পরপর 3টা নির্বাচন, কিন্তু ওই নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ ছিল, জনগণের কোনো ম্যান্ডেট ছিল না। তাহলে এইটা একটা বড় ঘটনা। আরেকটা কথাটা আমি তুললাম এই জন্য, দলও তো তাহলে ছিল, কিন্তু দেখবেন সেই দলের যে অন্যতম কর্মকাণ্ড যে সে নির্ভয়ে তার কথা বলতে পারবে, নির্ভয়ে ভোটে দাঁড়াতে পারবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণ ম্যান্ডেট দিলে ক্ষমতায় যাবে বা যেতে পারবে না, তার মানে এই জিনিসটাই ছিল না। তা সুতরাং গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই যে জিনিসটা সামনে চলে এলো তার মধ্যে কিন্তু অন্যতম ব্যাপার হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা। সেই গণতন্ত্রের মধ্যে যদি আপনি রাজনৈতিক দলগুলোর কথা বলেন তাহলে অফকোর্স সেটা তো বহুদলীয় গণতন্ত্র, তার মানে তো এক দল দিয়ে এটা চলবে না। এমনকি আমি একটু এই কথাটা আগে হয়তো আজকে প্রশ্ন নাই, তবু আমি একটু কি বলবো, আমি একটু সুযোগ নিয়ে বলছি। দেখুন আমরা যারা কমিউনিস্ট পার্টি করি আমাদের দেখবেন যে অনেকে এরকম জানে, এটা আমাদের মধ্যেও যারা হয়তো আর একটু অন্য চিন্তার মানুষ তারা বলে যে আপনারা তো ডিক্টেটর শব্দে প্রলেতারিয়েত চান, তা আপনারা তো এক দলের কথা বলেন। এটা একটা ভুল বিবেচনা। আমরা কিন্তু আমাদের গঠনতন্ত্র এবং সব জায়গায় বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছি। বললাম যে আমরা একটা বিপ্লব করলে ক্ষমতায় গেলেও সেক্ষেত্রেও বহুদলীয় গণতন্ত্রের জায়গাটা কিন্তু আফুল করার বিষয়টা থাকছে। সেটার একটা বড় কারণ আপনি একটু বলেছেন বলে বলি। আচ্ছা, বড় কারণের জায়গা আগে, তার মানে গণতন্ত্র বহুদল ছাড়া তো গণতন্ত্রের জায়গা হয় না, মানুষের যেমন কথা বলার এই জায়গাটা, তা নিশ্চয়ই সেটাও একটা ইতিহাসের অনন্য কাজ এবং এখনকার প্রেক্ষিতে এইটা একটা বড় ভূমিকা পালনকারী বলে আমার কাছে মনে হয়। আরেকটু ছোট করে আপনি যে কথাটা বললেন আমি খালি পয়েন্টটা তুলে রাখি, ওটা একটা অনেক বড় দাগের আলোচনা, হয়তো আজকে সেটা সম্ভবও না। সেটা হচ্ছে আপনি যে সময়ের কথা বলছেন একদিকে আপনি আমার বিবেচনা একেবারে ভুল বলেননি, ওই যে বললেন যে তখন দুনিয়ার ওইটা বলছেন, সেটার একটা ব্যাপার ছিল। কারণ ওই সময়ে আপনি দেখবেন আমাদের মুক্তিযুদ্ধের পর 70-80 দশকের আগ পর্যন্ত, বিশেষ করে 90 দশকও বলা যায় যে দুনিয়াতে একদিকে ছিল পুঁজিবাদের শাসন শোষণ, আর একদিকে সমাজতান্ত্রিক বিশ্ব ছিল, তৃতীয় বিশ্বের দেশগুলো ছিল, যাদের অনেক দেশগুলো ছিল তারা মুক্তি আকাঙ্ক্ষায় স্বাধীনতা সংগ্রাম, উপনিবেশবিরোধী সংগ্রাম, নানা ধরনের সংগ্রামের মধ্য দিয়ে তারা বিজয়ী হচ্ছিল। এখন বিজয়ী হলে পথ কোনটা? তখন কিন্তু একটা জেনারেল পথ, যেহেতু একটা সমাজতান্ত্রিক দেশগুলো ছিল তাদের পথ ছিল যে একটা জাতীয়তাবাদী নেতা হলে অনেকে সেই সমাজতন্ত্রের দিকে যাওয়ার চিন্তা করছিল, এবং সেইটা যাওয়ার জায়গায় কিন্তু অনেক জায়গায় অনেকগুলো দল থাকলেও তাতে একটা প্রধান দল, ওই বিপ্লব যে দল করেছে বা কমিউনিস্ট পার্টি বন্ধুরা, তারা একটা একদলীয় ধারাটাই কিন্তু চোখের সামনে চলে আসছিল। তা ঠিকই বললেন যে বাংলাদেশ তো তখন ওই পর্বে ছিল, কিন্তু আমার মূল বক্তব্য হচ্ছে এটা ওই সময়ে বাংলাদেশের বাস্তবতায় বহুদলীয় গণতন্ত্রটাই যথার্থ ছিল। তার একটা ছোট্ট কথা আমি খালি মন্তব্য করি, ব্যাখ্যা না করি, সেটা হচ্ছে 75-এর 15ই আগস্টের ঘটনা ডিফারেন্ট, কিন্তু বিশেষ করে একদলীয় গণতন্ত্র, বাকশালের কর্মসূচি নিয়ে কথা বলতে পারি, তার ভালো মন্দ দিক নিয়ে বলতে পারি, কিন্তু একদলীয় শাসন তো বাংলাদেশের মানুষ গ্রহণই করে নাই। এ নিয়ে তো কোনো তর্ক বিতর্ক কেউ করতে পারে, ওটা অপ্রয়োজনীয়। সুতরাং বাংলাদেশে তখন সম্মিলিতভাবে যে সব দলের গণতন্ত্রের যে জায়গাটা ছিল, এখনও আমি মনে করি এইবারে কিন্তু আমাদেরও এক ফ্যাসিবাদকে হটিয়ে আর এক ধরনের কোনোভাবে ওই গণতন্ত্র যাতে ব্যাহত না হয়, সেই সুযোগটি আছে কিনা আমরা আপনার কাছে আবার সেই সুযোগের জায়গায় যেতে হবে। আমি এইটুকুই বলেই আপনাকে ওইটা হলেই আমি কিন্তু আমরা বহুদলীয় গণতন্ত্রের পক্ষে অবস্থানটা নিশ্চিত করতে পারবো। নীলুফা চৌধুরী মনি, আপনি যেখানে শেষ করেছিলেন যে জিয়া রহমানের রাজনীতিবিদ হিসেবে জিয়া রহমান এবং রাষ্ট্রনায়ক হিসেবে জিয়া রহমান, এর পাশাপাশি হচ্ছে আপনি জানেন যে যখন তিনি ক্ষমতা গ্রহণ করলেন তার আগেই একটি দুর্ভিক্ষ হয়েছিল দেশে,
তারপর তিনি যখন রাষ্ট্রনায়ক হলেন, দেশ শাসন করলেন, তিনি 19 দফা দিয়েছিলেন। সেখানে তিনি 6 নম্বর যে দফাটি ছিল সেখানে তিনি বলেছিলেন দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। তো এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে কিভাবে আলোকপাত করতে চান? দেখেন, উনি শুধু বলেছিলেন বলেই ঠিক না, বলে ক্ষান্ত হয়নি, উনি লড়াই করেছেন। উনি সমস্ত বাংলাদেশে ঘুরেছেন, একদম প্রত্যন্ত এরিয়ায়। কেন আমাদের এত উর্বর জায়গা, কেন আমাদের জায়গা সম্পত্তির এই সম্পত্তিতে কেন চাষাবাদ ভালো হবে না, সেই জন্য উনি প্রথমেই যেটা করেছেন, খাল খনন করেছেন। প্রচুর খাল খনন হয়েছিল, আপনি খেয়াল করেন। তখনও কিন্তু ফারাক্কা বাঁধ থেকে পানিটা টেনেই নিয়েছিল। সেই 72-এ কিন্তু ফারাক্কা 7 দিনের কথা বলে কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবকে 7 দিনের কথা বলে ফারাক্কাটা তারা অনটেস্ট দেখতে গিয়ে আর কিন্তু ছাড়ে নাই। তো এই যে বাঁধটা, এই যে খালটা খনন করলো, করাত কি হলো, তখন মানে বাম্পার ফলন হলো দেশে। সেই বাম্পার ফলনে 74-এ আপনার যে দুর্ভিক্ষটা ছিল, সেটা পরবর্তীতে আপনার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনে কিছুটা হলেও বিদেশে খাদ্য রপ্তানি করা, এটা কিন্তু চারটিখানি কথা ছিল না ওই টাইমে। এটা যেটা চিন্তাই করা যায় না। হেনরি কিসিঞ্জার যেখানে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি নামে আখ্যায়িত করেছিল, এবং 74-এ যেখানে আমরা যেটা দেখেছি যে বাসন্তীর সেই জাল পরা বা এরকম ডাস্টবিনে কুকুর মানুষ খাবার নিয়ে কাড়াকাড়ি করা, এই জিনিসগুলো মানুষ চালের গুঁড়া খেত, চালের যে তুষ যেটাকে বলে, চাল ঝাড়লে ধানের যে উপরের যে ছালটা, সেটা মানুষ খেত, বা রাস্তাঘাটের যে নোংরা আবর্জনা সেখান থেকে বমি পর্যন্ত মানুষ ভক্ষণ করত। সেই জায়গা থেকে একটা দেশকে স্বয়ংসম্পূর্ণতা আনা কিন্তু চারটিখানি কথা না। উনি সমস্ত বাংলাদেশে ঘুরেছে। উনি একজন হাঁটতে হাঁটতে গেলে দেখলেন যে একটা সনের ঘর, উনি ঢুকে গেলেন, দেখলেন একজন নারী বসে আছে। উনি বললেন, মা আমি এক গ্লাস পানি আমি খাবো, আমি কিছু খাবো, এক গ্লাস পানি খাবো। পানি দিলেন, বললেন যে মা আপনি তো এই জায়গাটায় একটা লেবুর গাছ লাগাতে পারতেন, যদি আপনার একটা লেবুর গাছ থাকতো আমাকে তো এই পানিটা একটা লেবু চিপে দিতে পারতেন। এই যে আমি আপনাকে 100টা টাকা দিয়ে গেলাম, বা এই যে আমি আপনাকে 50টা টাকা দিয়ে গেলাম, আপনি একটা গাছ কিনবেন। কিংবা রাস্তায় যেতে কোনো বাড়িতে গিয়ে ওইভাবে কথা বলে, আমি আপনাকে এই যে এই কয়টা টাকা দিয়ে গেলাম, আপনি কতগুলা মুরগি কিনবেন। এটা কিন্তু উৎসাহ দেওয়া। হ্যাঁ, যেমন ধরেন যে আমাদের জামালপুরে একটা বক্তব্য দিয়েছিলেন যে আমি আপনাদের বাঁশ দিব। প্রথমে উনি তো বাঁশ দিবে বলছে, মানুষ তো এটা বলে কি যে বাঁশ দিয়ে আপনারা হাঁস মুরগি পালবেন, খামার বানাবেন, হাঁস মুরগি পালবেন। তো এই যে ওনার যে মানে যুগান্তকারী এই কাজগুলো ওনাকে বাঁচিয়ে রেখেছে। এবং যত রকম ইতিহাস বিকৃত করুক না কেন, ইতিহাস যেটা প্রিন্স ভাই বললেন, ইতিহাস তার নিজের আলোতেই আলোকিত হয়ে থাকে, এবং একটা সময় বিকৃত ইতিহাস থেকে মানুষ সত্যতে ফিরে আসতে বাধ্য হয়। তো আমি সেই জায়গায় বলবো যে জিয়াউর রহমান বাংলাদেশের দুর্ভিক্ষকে তাড়িয়েছে, অভাবকে তাড়িয়েছে। আপনার এই যে আমি আপনার সামনে কথা বলছি, নারীরা তো পশ্চাৎপদ ছিল বাংলাদেশে। আপনি জানেন যে যখন 73-এ নির্বাচন হয়, তারপরে আপনার কি হয়েছে, প্রথমে 15টা নারী সংরক্ষিত আসনে, পরবর্তীতে 30টা, 25টা, 30টা, তারপরে 45টা, এইভাবে কিন্তু এখনও সংরক্ষিতটা আছে। নারীদের পশ্চাৎপদতার দিকে তাকিয়েই কিন্তু এটা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। প্রথমে নারীদেরকে বের করার জন্য যে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে নারী পুরুষ একসাথে কাজ না করলে কোনোভাবেই সম্ভব না। দেখেন ওই সময়টায় 70-এর দশকে আপনার নারী পুরুষের পাশাপাশি বের হওয়া কিন্তু একটা ভীষণ বড় চ্যালেঞ্জ ছিল। সেখানে উনি রাস্তায় নারীরা মাঠে কাজ করার জন্য এই যে সূর্যমুখী চাষের সেই কলসি বাহিনী বের করেছেন, উনি নিরক্ষরতা দূর করেছেন, উনি নারীদের জন্য মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর বানিয়েছেন, নারীদের শিক্ষার জন্য উনি চেষ্টা করেছেন, এবং আজকে তার প্রতিফলনে নারীরা পুরুষের পাশাপাশি অর্ধেকের বেশি ম্যাক্সিমাম জায়গায় নারীরা পড়ালেখা করে। এখন কিন্তু নারীরা এই যে কোটা বিরোধী আন্দোলন আসলো, নারীরা কিন্তু কেউ বলে নাই, আপনারা দেখেন নাই যে আমাদের 10% কোটা লাগবেই, এটা কিন্তু বলে নাই। তাদের রেখেছে কি রাখে নাই এটা চিন্তাও করে নাই, কারণ নারীরা নিজেদেরকে এখন ওইটুকু মনে করে, অতটুকু পর্যন্ত নারী তার পুরুষের পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, নিজের পরিচয়টা দিতে পেরেছে। জিয়াউর রহমানের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জানি বা দেশের মানুষও জানে। জনাব রুহিন হোসেন প্রিন্স যেটি বলছিলেন যে আমরা যেটি আলোচনা করছিলাম বহুদলীয় গণতন্ত্র নিয়ে,
জিয়া রহমান কিন্তু বাকশালের কারণে আওয়ামী লীগ কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছিল। আওয়ামী লীগকেও কিন্তু তিনি রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন, পাশাপাশি জামাত অন্যান্য দল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ করে দেওয়ার সবচেয়ে বড় ভুক্তভোগী সাফারার কি বিএনপি হয়েছে কিনা পরবর্তীতে? হ্যাঁ, বিএনপি হয়েছে, আপনার কথা ঠিক না, এটা অবশ্যই ভুল ছিল না। জিয়া রহমান তো বহুতান্ত্রিক গণতন্ত্রের প্রবক্তা, উনি একতন্ত্র থেকে বহুতন্ত্রে নিয়ে আসছে গণতন্ত্রকে। সেই গণতন্ত্রের জন্য উনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে। আজকে প্রেস ক্লাব যেটা জলজল দাঁড়িয়ে আছে, সেটা আমি সেটাও বলছি। আপনার সেই সব করার পরে আওয়ামী লীগের সৈয়দা সাজেদা চৌধুরী অ্যাপ্লিকেশন নিয়ে গিয়েছে যে আমি আমার আওয়ামী লীগটাকে ফেরত চাই। উনি ফেরতই শুধু শেখ হাসিনাকে দেশে নিয়ে আসছেন তাই না, উনি আওয়ামী লীগকে ফেরত দিয়েছেন। উনি আওয়ামী লীগকে ফেরত দিলে আজকে যদি হিসাব করেন তাহলে বিএনপির চেয়েও কিন্তু আওয়ামী লীগের জন্ম কিন্তু আরও পরে। কারণ আপনার তো আগের যে আওয়ামী লীগ সেটা তো শেখ মুজিব সাহেব নিজেই ওটাকে বিলুপ্ত করে কিন্তু বাকশাল প্রতিষ্ঠিত করেছেন। আবার যখন ওই আওয়ামী লীগটাই আসছে তখন কিন্তু আবার নতুন আঙ্গিকে আপনার আসছে। সো এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গণতন্ত্রের জন্য করেছে, এই জন্য বলি যে উনি বাংলার রাখাল রাজা ছিলেন, ওনার পরিচয় দেওয়ার মতো এমন কিছু ছিল না, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই উনি যে স্বাক্ষরটা রেখেছেন এটা যুগান্তকারী। আমরা আপনার কাছে আবার আসবো। জনাব প্রিন্স, যেটি আমরা বলছিলাম যে আওয়ামী লীগকে তখন রাজনীতির সুযোগ করে দেয়া, এখনও কিন্তু একই প্রেক্ষাপট। আওয়ামী লীগ কিন্তু আবার মানে এমন সোশ্যাল মিডিয়াতে আমরা যখন দেখি যে এমন আলোচনা আসে বা ছাত্রদের পক্ষ থেকে বলা হয় যে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিকে বা বড় দলগুলোকে ইঙ্গিত করে বলা হয় যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়া বা এই বিষয়গুলো বা নিষিদ্ধ না করার বিষয়গুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। এই জায়গায় বিএনপির অবস্থান বা আপনাদের অবস্থান, সামগ্রিক বিষয়টা একটু জানতে চাই। পরবর্তীতে আবার সুযোগ পেলে কি হতে পারে? না, আমার মনে হয় দুইটা প্রেক্ষাপট দুই ধরনের, এটা প্রথমে একটু মনে রাখা দরকার। আমি প্রথমে ছোট্ট করে যেহেতু প্রেক্ষাপটটা বললেন এই কারণে একটু বলে আমি ওই জায়গায় আসি। সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু নিজেই তো তার আওয়ামী লীগকে বাতিল করছিল, করে সে নতুন দল করছিল, এটা তো খুবই কারেক্ট তথ্য। কিন্তু পরবর্তীতে যে 75-এর 15ই আগস্ট একটা কুদেতা সংগঠিত হয়, তার পরবর্তীতে যখন এই যে ক্ষমতায় জিয়াউর রহমান সাহেব আসলেন এবং একটা জেনারেল পজিশন নিলেন যে এই রাজনৈতিক দলগুলোকে ওপেন করা, এবং আছে এখানে ধরেন ছাত্র সংগঠন পিপিআর করছেন, সেটা নিয়ে বিতর্ক আছে, অন্য আলোচনা, কিন্তু ওটা যে করলেন তার মানে কি এখানে কোনো দলের থেকে আপনাকে বিবেচনা করতে হবে? নানা মত। গণতন্ত্র মানে খালি একটা দলকে আগে বিবেচনা আপনি করবেন না, বিবেচনা করবেন এক্সিস্টিং দল, তার বাইরেও নতুন দল হইতে পারে। তার মানে আপনি নানা মতের প্রতিফলন, সেই প্রতিফলন কি বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখি না? দল কেন্দ্রিক তো সব থেকে অন্য আলোচনা না, হবে না কেন, হবে না কেন, সেটাও ডিফারেন্ট আলোচনা। আমি সে আলোচনা আপনার ওই কথার উত্তরে আসছি পরেরটায় আর কি, পরের প্রশ্নে আর কি। তার মানে ওইখানে হলো, তাহলে আমি বলছি ওই সময়ের প্রেক্ষাপটটা যেটা ছিল এইবারের কিন্তু প্রেক্ষাপট সেটা না। এইবারে হচ্ছে এই আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দীর্ঘদিন ক্ষমতায় থেকে, বিশেষ করে সর্বশেষ এক যুগে সে যে বিনা ভোটে পরপর মানে নামে ভোটের, আমি তো বললাম যে দেখানো ভোট এবং মানে ভোটের ইতিহাসে নানা ধরনের কলঙ্ক যুক্ত করলো। সে কর্তৃত্ববাদী স্বৈরাচারী থেকে ফ্যাসিস্ট প্রবণতায় সে চলে গেল। তারপরে যে পরিমাণ কিলিং করে ক্ষমতায় থাকতে চাইল, তার মধ্য দিয়ে কিন্তু জনগণের একেবারে অভ্যুত্থানের মধ্য দিয়ে এক ধরনের কি বলবো যে এইখানে তার প্রধান নেত্রী দেশ ছেড়তে বাধ্য হলেন, এই তো বাস্তবতা। সুতরাং আপনি অন্য প্রেক্ষাপট আর এইবারের প্রেক্ষাপটটা এক না, এটা মনে রাখবেন। এইবার আমি যদি বলি এইখানে তো ডিসিশনটা কে নেবে? জনগণ নেবে। আপনি ছেড়ে দিতে হবে জনগণের উপরে, পরিষ্কার। বিবেচনাটা তো যেহেতু গণতন্ত্রের কথা হচ্ছে, গণতন্ত্রের মূল কথাটা হচ্ছে ধরেন যিনি, আমি জাস্ট উদাহরণের জন্য বলছি, এই যে জিয়াউর রহমান নিয়ে আলোচনা করছেন, তিনি তার দলের কথা বলছেন। জনগণ যদি ওই দলকে পছন্দ না করে তাহলে কি আপনি জোর করবেন নাকি? জোর তো করতে পারবেন না। আপনি আমার দল, আমি যতই ভালো কথা বলি না কেন, যদি আমার দলকে লোক পছন্দ না করে আমার তো করার কিছু নেই। মানে গণতন্ত্রের সেইটার উপরে আপনাকে ছেড়ে দিতে হবে। তা সুতরাং এখন ছেড়ে দিতে হবে জনগণের উপরে, আমাদের পজিশন সেটা। তবে আমার বিবেচনায় যে এই আলোচনাটাই আমি তো প্রয়োজনীয় দেখি নাই। এত বড় একটা ঘটনার পরে জনগণ কি তাদের গ্রহণ করবে? আমি তো কোনো কারণ দেখি নাই। আমরা অবশ্যই যেমন ধরেন 71-এর যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী যারা আছেন তাদেরকে আমরা তো নির্বাচনে নিষিদ্ধ করার পক্ষে। তা আমাদের এই ধরনের কিলিংয়ের যারা জড়িত তারা কারা? 71-এর এই যে জামাতের যারা ছিল ওই সময় যুদ্ধ অপরাধের, যে মানবতা বিরোধী অপরাধে যেটা
যাদের শাস্তি হয়েছে এখনও আমাদের জায়গায় আছে, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে না। তা আমরা অবশ্যই এবার তো সেই বিবেচনা করব এই ধরনের কিলিংয়ের সাথে যারা জড়িত ছিল, যারা বিচারের সম্মুখীন হওয়ার পরে যাদেরকে সাজা হবে, তারাও এই যে গণতন্ত্রের ওই সুফল ভোগ করুক ওই ব্যক্তিবর্গতা তো আমরা চাইবই না। সেটা আমি বলছি সেগুলো আলোচনা করেই করা যাবে, সেই কিন্তু বিবেচনা আপনাকে করতে হবে গণতন্ত্রের উপরে, জনগণের উপরে ছেড়ে দেওয়াটাই হবে প্রধান দর্শক আমাদের বিষয়। আলোচনা চলবে, যুক্ত থাকুন চ্যানেল আইয়ের ফেসবুক এবং ইউটিউবে। জি বলুন। না ওইটাই বলছি, তাহলে গণতন্ত্রের এবার আপনি যে পয়েন্টটা বললেন নতুন দেখি না, সেইটা তো হচ্ছে দুর্বলতা যদি বলেন আমাদের সোসাইটির। ধরুন আমাদের ঠিকই যে এখন এই যে কথাটা আপনার কাছেই আমি লোভ সংগ্রহণ করতে পারছি না বলে একটু বলছি, যে 90 আমাদের একটা গণ অভ্যুত্থান ঘটে গেছিল, এটা জানেন। খলিফুর রহমান মনিরাও তখন তো ছাত্র নেতা, আমরাও তখন ছাত্র আন্দোলনে ছিলাম। তো এখন 90-এর গণ অভ্যুত্থানের পরে কিন্তু এটা জানেন কিনা জানি না, বা এটা অঙ্ক করে দেখতে পারেন, এইটা বিদেশি অনেকের একটা আইডিয়া ছিল যে তারা বাংলাদেশকে একটা দ্বিদলীয় ধারার আবর্তে বাঁধতে চায়। তাদের আইডিয়াটা যে ক্ষমতায় যে থাকবে সেও তার লোক, ক্ষমতার বাইরেও তার লোক। কিন্তু বাংলাদেশ তো সেটা অপারেট করছে না। সেই অপারেট করছে না কেন? আপনি গণতন্ত্রের অন্য যে সৌন্দর্য এবং অন্য আরও দলের বিকাশ হওয়া দরকার, অন্য জায়গাগুলো দরকার, সেইগুলো তো হয় নাই। কিন্তু হয় নাই বলে হবে না আমি দল তা তো মনে আছে, করি না। কিন্তু আপনারাও তো সেই জায়গায় যেতে পারেননি। না সেটা তো আবার অন্য একটা আলোচনা। আমি আগে দলের কথা বলছি, যে সুতরাং আপনি শুধু এক্সিস্টিং দল যদি ফেল করে, ধরেন আমরা যদি না যেতে পারি, বা এখানে এক্সিস্টিং বিএনপি যদি এখন যা যেতে পারে, আওয়ামী লীগ যদি তার সেই পুরনো ধারাই অব্যাহত রাখে, তো মানুষ তো তা কেউ পছন্দ করবে না, তখন জায়গা তো ফাঁকা থাকবে না। আমি যে তখন তো এই এক্সিস্টিং দলগুলোর বাইরে অন্যদেরকে চলে আসতে হবে, এটা একটা। আর এইবার যদি বলেন বিভিন্ন দলের কথা, আমি সেই ক্ষেত্রে একটু সেক্ষেত্রে আত্মসমালোচনা করে যে কথাটা বলতে পারি আপনার এই কথায় থেকে নিয়ে আর কি, সেটা হচ্ছে আমার বিবেচনায় যে আমাদের সব দলগুলোকেই একটু রিভিজিট করা উচিত, ইনক্লুডিং আমাদের দল তো বটেই আমি মনে করি। এবং বিশেষ করে এইবারের গণ অভ্যুত্থানের পরে 90, আমি পুরোনোটা বেশি না গেলাম, কিন্তু এইখানে আমাদের রিভিজিট করা দরকার যে এইবারের ধরেন যে তরুণ সমাজ, তারা, আমি এই তরুণ সমাজ মানে এখন বৈষম্য বিরোধী এটা বলছি না, কারণ তারা তো এখন একটা ন্যারো অংশ হয়ে গেছে। কারণ আন্দোলনে যখন অংশ নিয়েছিল প্রাইভেট ইউনিভার্সিটি, সমস্ত সাধারণ ছাত্র সমাজ অংশ নিয়েছিল, অধিকাংশ দল, একমাত্র স্বৈরাচারের ছাত্র সংগঠন সব দল কিন্তু তাদের সাথে ছিল। এখন কিন্তু দেখবেন এই ছাত্রদের অধিকাংশই যার যার লেখাপড়ায় ফিরে গেছে, ছাত্র সংগঠনগুলো তার জায়গায় চলে আসছে, তারা একটা ছোট অংশ আছে। সুতরাং এই ছাত্র যখন বলছি তার মানে আমি শুধু ওদের কথা বলছি না, আমি বলছি এই যে ব্যাপক ছাত্র সমাজ অংশ নিল, যাদেরকে আমরা ধারণা করেছিলাম অনেকেই যে তারা হয়তো কি বলে এটাকে, যে ফার্মের মুরগির মতো হয়তো ঘরের মধ্যে থাকে, কিন্তু দেখেন তারা কিন্তু গণতন্ত্রহীন পরিবেশ এটাকে পছন্দ করে নাই, তারা ভয়ের রাজত্ব পছন্দ করে নাই, মানুষের অপমান পছন্দ করে নাই, তারা ভোট দিতে পারছে না পছন্দ করে নাই, এবং তারা কিন্তু সিদ্ধান্ত নিছে বুকে গুলি করলেও আমরা ঘরে ফিরে যাব না এই স্বৈরাচারকে বাদ না দিয়ে। তো এখন সেই ভাষাটা আমাদের রপ্ত করতে হবে। তো সেটা যদি আমরা না করতে পারি, হ্যাঁ রাজনীতিতে ফেল করে যাব। আমার এই কথা বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, মানে রাজনীতিতে বলছি যে আমরা যে আকাঙ্ক্ষা করি সেটা আমরা পারবো না, সেই জায়গায় নিশ্চয়ই আমাদের সবাইকে রিভিজিট করতে হবে। তবে আমি যে আলোচনায় আসছি ওইখানে থাকতে চাই, মনে রাখতে হবে খালি দল, দলীয় কর্মী তা না, গণতন্ত্র মানে হচ্ছে নিশ্চয়ই দল, বহু দল থাকবে, একই সাথে জনগণের কথা বলার স্বাধীনতা, তার নিজের মত প্রকাশের স্বাধীনতা, সেইটা রাখতে হবে। এবং একটা বিখ্যাত কথা আছে যে ধরুন আপনি যে মত পোষণ করছেন আমি এই মতের পক্ষে না, কিন্তু গণতন্ত্র হচ্ছে এইটাই, আমি আপনার ওই মতের পক্ষে না, কিন্তু আপনি ওই মতে কথা বলবেন, এই নিশ্চয়তা আমি দেব। এইটার বিরোধিতা কেউ করলে তাকে আমি রুখে দাঁড়াবো, সেই জায়গাটায় আমাদের যেতে হবে। এর কোনো বিকল্প নাই। প্রেক্ষাপটে আমরা এই বাস্তবতা আসলে কতটুকু আনতে হবে সেই জায়গাটাই। আমি একটু নীলুফার চৌধুরী মনি আপনার কাছে জানতে চাই, আমরা জিয়াউর রহমানের অতীত যে কার্যক্রমগুলো সেগুলো নিয়ে কথা বলছিলাম, সেই প্রেক্ষাপট ধরে আমি যদি জানতে চাই যে জিয়াউর রহমানের ফ্যামিলিকে যদি আমি বাদ রাখি, ওনার যে দর্শন বা সততার কথা আমরা বলি বা শুনি, এই জায়গাগুলো বর্তমান বিএনপির নেতাকর্মীরা আপনারা কতটুকু ধারণ করেন বা করছেন? দেখেন, আমি আমার ব্যক্তিগতভাবে আমি আমারটা বলি, আমি ধারণ করি, আমি তার আদর্শকে আমি লালন করি, আমি তার রাজনীতিটা করি, এটা আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন। আর যেটা বলছেন যে জিয়াউর রহমানকে আমরা আরেকটা জায়গায় চিন্তা করি যে জীবিত জিয়াউর রহমানের থেকে মৃত জিয়াউর রহমান আরও বেশি, অনেক শক্তিশালী। এটা কিন্তু ওনার যে সততা, ওনার একনিষ্ঠতা, ওনার পরোপকারী, ওনার দেশ নিয়ে, দেশের যে একদম একদম সলিড সৈনিক, সলিড সৈনিকের যা থাকা উচিত ওনার তাই ছিল। সেটা আলোচনা করেছি, সেই জায়গা থেকে যেটা ছিল আমি সেটাই বলছি। ওনার চলে যাওয়ার পরে ওইটার ফলটাই ভোগ করার জন্য
লাখে লাখে ধরেন ঝাঁকে ঝাঁকে ধরেন মানুষ আমরা জানি আসছে। যে ওনার আমি শেষ শুধু করি, সুটকেস পাওয়া ঝাঁকে গিয়েছে, ঝাঁকে মানুষ কিন্তু আসছে, আপনাদের ওটা নেতাদের কি দেখে অবস্থা ছিল ওটা বিগত দেখে ক্ষমতায় কিন্তু থাকার ঝাঁকে সময়? ঝাঁকে মানুষ আসছে। কিন্তু কালের প্রেক্ষাপটে, কালের আবর্তে আমি স্বীকার করছি যে ওই জায়গাটা থেকে বর্তমান জায়গা অনেকটা সরে এসেছে। এটা কিন্তু এনভায়রনমেন্টও অনেকটা ডিপেন্ড করে। ধরেন একটু একটু করে অন্যায় কিন্তু পুরাটা কেউ করে না, একটু একটু করতে করতেই কিন্তু ছড়ে যায়। আপনার একটা যদি সিস্টেমেটিক যে স্কাউটে যদি 1000-এর লোকের লাইন থাকে, প্রথমজন যদি জিজ্ঞেস করে কী দিয়ে খাইছো, ডিম দিয়ে, শেষের জন্য কিন্তু এটা মুরগি হয়ে যায়। তো আমি ওই হিসেবে বলছি যে বিএনপি অনেক বড় একটা সংগঠন, সেইখানে বিএনপি ওই জায়গাটায় আমার যতটুকু আমাদের গাফিলতি গিলটি আছে কিছুটা, যে নাই বলবো না, তবে ওনার সুযোগ্য সন্তান আমি জনাব তারেক রহমান, আমি কিন্তু বলেছি পরিবারবাদে আমি সেটাই আমি ওনার কথা বলবো না। ওনার হাতে দলটা আসার পরে এখন যেটা উনি সরাসরি যেটা চেষ্টা করছেন, উনি আপনি দেখেছেন যে ইতিমধ্যে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা আসার পরে এই যে পুনর্দখল এই জায়গাগুলো উনি কিন্তু প্রায় 1000-এর উপরে 1200-1300-র উপরে আপনার বহিষ্কার, পথ স্থগিত এই জিনিসগুলো করেছেন উনি। তো আমার ধারণা যে উনি 31 দফাটা কিন্তু ওনারা দিয়েছেন আমাদের সবার সাথে আলোচনা করে, সব দলের সাথে আলোচনা করে ওনারা 31 দফা দিয়েছেন। এই 31 দফার মধ্যে কিন্তু সততা, ন্যায়, নিষ্ঠা সব কিছু আছে, কিভাবে একটা দেশ চলতে পারে। সেইখানে যদি আইনের অনুশাসনটা যদি থাকে এবং থাকার কথা, সেটা চৌধুরী মনি আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। যাবে। একটা ব্যক্তি, তারেক রহমান একটা ব্যক্তি, তার পক্ষে তো আসলে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা যারা 300 আসনে এমপি হবেন বা ক্যান্ডিডেট বা নেতারা আছেন, তারা যদি ওই জিয়া রহমানের সততাটা ধারণ করতে ওইভাবে না পারেন, তাহলে তারেক রহমান কেন বা খালেদা জিয়া বা অন্য কেউ কারোর পক্ষে কি সম্ভব? মানে আমরা যে স্বপ্ন দেখি, যে দেশের স্বপ্ন দেখি, সেই দেশটা বাস্তবায়ন করা? আপনি যেটা বলেছেন এটা একদম মানে কি বলেন না, যে এটা একদম আধ্যাত্মিক কথা হয়ে যায় এখন। কারণ ওই সময়টার যে ওই সময়ের বৈজ্ঞানিক অবস্থা দেখেন, মোবাইল ছিল না, কিছু ছিল না, এত অন্যায় অপচয় চরমভাবে ছিল না। বেসিক মানুষ কিন্তু অত খারাপ না, বেসিক মানুষগুলো, সাধারণ মানুষগুলো। কিন্তু এখন যে নেতৃত্বের হাতে যে এই যে আপনার একটা মোবাইল মানে একটা মিথ্যা কথার জায়গা। আপনি আছেন আপনার কি বলে মতিঝিল, আপনি বললেন ধানমন্ডি, আমি কথার কথা। তো এই সময়টা এনভায়রনমেন্টটা একটা ব্যাপার। তারপরেও যদি আইনের অনুশাসন যদি ঠিক থাকে এবং নেতৃত্বের গুণাবলীতে যদি যার হাতে নেতৃত্বটা থাকবে উনি যদি কঠোর হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো, তাহলে আমার মনে হয় যে 100% সম্ভব না হলেও 90%-এ ইনশাল্লাহ আমরা পারব। আপনাকে ধন্যবাদ। আমি জনাব রুহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে ছোট্ট করে জানতে চাই, শেষ করতে চাই, বর্তমানে অন্তর্বর্তী সরকার কয়েক মাস ধরে ক্ষমতায় আছেন, এখানে নির্বাচন নিয়ে নানান কথা হয়েছে। আমরা গতকাল আজই আমি শুনতে পেয়েছি যে প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব তিনি বলেছেন যদি দলগুলো কম সংস্কার চায় সেক্ষেত্রে তাহলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, আর যদি বেশি চায় তাহলে জুনে হতে পারে 2026 সালে। এটি নিয়ে আপনার মন্তব্য কি? না, এটা আমি মনে করি যে ওনার একটা ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। সংস্কার কম আর বেশি কি, এটা খুব ভুল কথা। প্রথম কথা হচ্ছে একেবারে আমি পিন পয়েন্ট, এটা কি সময় নাই, অভিমানী কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমরা একাধিকবার বলেছি, আবারও বলি। প্রথম কথা এটা মনে রাখেন, উনি তো প্রেস সেক্রেটারি, নর্মাল কথা বলা দরকার, উপদেষ্টার মতো কথা আমরা আশা করি না, এটা পরিষ্কার করে আজকেও বললাম। 2 নম্বর হচ্ছে সংস্কার তো একটা নিরন্তর প্রক্রিয়া, এটা চলতেই থাকবে, তো বেশি কমের ব্যাপার নেই। বরঞ্চ আমি কংক্রিট করে বলি, যেটা আমরা বলেছি এবং আমরা 15 তারিখের মধ্যে ওনাদের ঘোষণা দিতে বলেছিলাম, সেটা দেয়নি। সেটা কি বলেছিলাম জানেন? যে প্রথম কথা, আমরা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেটা করতে চাই, এবং সেইটার জন্য 5-6 মাসের বেশি লাগবে না। তা কথার কথা, ওনারা যদি এখন একটা বলতেন যে আগামী আগস্ট বা সেপ্টেম্বর অমুক তারিখে নির্বাচন হবে, এই ডেটটা আগে করুক, এইটা করলেই তারপরে এই সময়ে কিন্তু অন্যান্য সংস্কারের যে কাজ যতটুকু সম্ভব আমরা কিন্তু স্টার্ট করতে পারবো। আমরা যদি সম্ভব স্টার্ট করব, সে স্টার্ট করতে পারলে সুবিধা কি জানেন? আমরা যদি এই স্টার্ট করবো তো ঐক্যমতের ভিত্তিতে, তাহলে যারা ক্ষমতায় আসবে তারা যদি ব্যত্যয় ঘটে জনগণই তার শাস্তি দেবে, জনগণই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। পয়েন্ট হচ্ছে এটা, ওনাদের দায়িত্ব হচ্ছে যতটুকু ঐক্যমতের ভিত্তিতে পারে ওই কাজটুকু ওনারা করে যাক। কিন্তু আমি দেখতে পাচ্ছি ওনারা সংস্কারের নামে 2-1টা জায়গায় এমন এমন কোশ্চেন নিয়ে আসছেন, ভালো জিনিসটা কিন্তু আই সাইডে চলে যাচ্ছে।
আমি হয়তো সময় নেই বলছি না, অন্য জায়গায় এই কথাগুলো বলবো, যে বরঞ্চ ওনাদের উচিত দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা, এবং ওইটা ওনাদের সব বোঝার ব্যাপার নাই। হ্যাঁ, ওনারা যদি বুঝতে চান, ওনারা ওই পদ থেকে রিজাইন করে একটা রাজনৈতিক দল করুক বা আসুক, তারপরে ভোট করুক, ভোট করে পরে ওনাদেরকে জনগণ যদি ম্যান্ডেট দেয় থাকবে, কোনো অসুবিধা নেই। অন্য যারা ম্যান্ডেট পায় তারাই তখন করবে, যে ওনাদের ভাষায় ছোট সংস্কার, বড় সংস্কার। হ্যাঁ, কিন্তু ম্যান্ডেট পেলে তো আমরা দেখি যে ক্ষমতা দখল করে রাখা বা নির্বাচন না দিয়ে এটা স্বাভাবিক অভিজ্ঞতা, তাই না? শোনেন, সেইটার তো ওই যে উত্তর দেওয়ার সুযোগ নাই, কিন্তু বলি কথাটা হয় কি ভাই, শোনেন, এই কথাটা খুব একটা কঠিন মনে হয় আমার কাছে, কারণ দর্শকদের এটা কঠিন শব্দ হয়ে যায়। এই যে আমরা বলছি না, আসলে অর্থনীতির ভিত্তিটা কি হবে? ধরুন, আপনি যদি সুশাসন না রাখেন, অর্থনীতিতে যদি লুটপাটের উপরে দণ্ডায়মান হয়, আপনার একটা পদ, সে এমপি থেকে শুরু করে দলীয় পদ, যদি অর্থনীতি যে আদায়ের জন্যে বা অর্থ লুটপাটের জায়গা হয়, তাহলে তো আপনি এগুলো তো পারবেন না, অটোভাবে এটাকে চলতে থাকবে। কিন্তু আপনি যদি পুরো সিস্টেমটাকেই পাল্টায় ফেলতে পারেন, ধরেন আপনি নির্বাচিত নেতা যারা হবেন, ব্যবসা বাণিজ্যের অধিকার থাকবে না, দরকার হলে রাষ্ট্র থেকে তাকে আরও পর্যাপ্ত সুবিধা দেন এমপিতে, কিন্তু ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে পারবে না। আপনি যদি বলেন যে দুর্নীতিকে আপনি জিরো টলারেন্সে নিয়ে আসবেন, অনুপার্জিত আয় ভোগ করার কোনো সুযোগ থাকবে না তখন, এবং আপনি যদি বলেন যে পদে যদি থাকে তার স্বচ্ছতা জবাবদিহিতা অনেকের থেকে আরও বেশি থাকবে, পুরো সিস্টেমটা যদি করতে পারেন, আর ইকোনমিটা যদি ওই জায়গায় করতে পারেন, যে ওই ধরনের ইকোনমি, যে ইকোনমি লুটপাটের জায়গা রাখবে না। কিন্তু আপনি চলমান বাস্তবতায় যদি, ওই যে কথাটা উনি বলছিলেন বাস্তবতা, আমার বিবেচনাটা আমি অন্যভাবে বলছি, আপনি এই যে মুক্ত বাজারের নামে যদি লুটপাটের ধারাকে প্রধান ধারা হিসাবে নিয়ে যান, তাহলে কিন্তু এটা পারা যাবে না। গতকাল একটা সেমিনারে ছিল সিপিডি, সেখানে আমিও ছিলাম একটা পর্যায়ে, আর এক পর্যায়ে বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন। আমি যখন কথাটা একটা পয়েন্টে বললাম যে এই যে দুর্বৃত্তায়িত রাজনীতি, যে অসৎ রাজনীতি, অসৎ ব্যবসা এবং অসৎ আমলারা মিলাই করছে, তখন উপস্থাপক ডক্টর দেবপ্রসাদ আমাকে কোশ্চেন করলেন যে কোনটা আগে কোনটা পরে। আমি পরিষ্কার বললাম যে এটা নির্ভর করে অর্থনীতির উপরে, আর এটা ভাইস ভার্সা। সেম টু আমি দেখলাম যখন ফখরুল ভাই বক্তৃতা করছেন, উনি অনেক প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করলেন যে আপনারা ক্ষমতায় গেলে মনোনয়ন কি এই যে ঋণ খেলাপি অমুক টমুক দেবেন কিনা। উনি দেখলাম যতটুক বলছে, আজকে পত্রিকা বলছে না, আমি ঋণ খেলাপিদের এই জায়গায় দেবো না। এখন আমি বলছি যে এইগুলো এক স্টকে হবে না, এগুলো নির্ভর করবে ঋণ খেলাপির সুযোগ যদি না থাকে, তাহলে দেখবেন ওই আলোচনা আর থাকবে না। ক্লিয়ার? আবার ঋণ খেলাপি দেখেন, শেখ হাসিনা আগের আমলে যেভাবে রিশিডিউল হয়েছিল, এই আমলে তো আমি দেখলাম যে কালকে আবার রিশিডিউল করছে। আপনি পরিস্থিতি, তার মানে আমি ইকোনমিটা খারাপ রাখলে ওই দেখবেন ওই যে বাজার সিন্ডিকেটের দখলে থাকবে, ঋণ খেলাপিদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন যদি আমরা ধরে নিই যে 5 আগস্ট পতন ঘটেছে, তাহলে আপনি কি বলতে চান যে অর্থনৈতিক যে দুর্বৃত্তায়ন সেটি কি এখনো চলমান আছে? অফকোর্স, আপনি ওইটা যদি দূর না করতে পারেন, ওই যে আরো বেশি হচ্ছে, উনি বলেন এটা কারেক্টই বলছেন আপনি, শোনেন, যদি ওইটাকে প্রশাসন করছে সবাই, ওই সিস্টেম ঠিক থাকলে যা হওয়ার তাই হচ্ছে। বললাম তো, এই যে লেটেস্ট দেখেন যে ঋণ খেলাপিদের পুনঃতফসিকরণ আবার হচ্ছে। শেখ হাসিনার আমলে টাকা ছাপাইছিল, আমরা নিন্দা করছিলাম না? এখনো তো আবার টাকা ছাপাইলো, 12,000 কোটি টাকা তোলার জন্য আপনি ভ্যাট আদায় করতে হবে, আবার সরকারি বেতনের উপরই দিচ্ছে, ওইখানে মহার্ঘ ভাতা 7,000 টাকা দেবেন, আপনি এদিকে আপনি খরচ কমান, আপনি নিজের সরকারি খরচ কমান, তাহলে তো হয়ে যায়, জনগণের কেন দিবেন? তো ট্যাক্সেল বন্ধ করলেন, আপনি রেশন ব্যবস্থা করলেন না, আপনি ন্যায্য মূল্যের দোকান করছেন না। এগুলো হচ্ছে সিস্টেমের ব্যাপার। আপনি পুরো সিস্টেম যতক্ষণ পরিবর্তন না করতে পারছেন, কোনো, আজকে কথাটা শুনে রাখেন, কোনো ব্যক্তি ইচ্ছা করলেও সৎ থাকতে পারলে উনি ব্যক্তি সৎ থাকবেন, কিন্তু অন্যদেরকে নিয়েও পরিচালনা করতে পারবেন না। সুতরাং আসলে এই কথাটা আমরা বলি, এই যে 5ই আগস্টের কথা বলছেন, তার কিন্তু অন্যতম একটা বিষয় ছিল যেটা বৈষম্য মুক্তের আকাঙ্ক্ষা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, তার একটা অন্যতম আকাঙ্ক্ষা ছিল পুরো ব্যবস্থা বদলের আকাঙ্ক্ষা। সেই জায়গায় জনগণ, গণঅভ্যুত্থান যেমন জনগণ করছে, আমি জনগণের উদ্দেশ্যে বলবো তাদেরকেও ব্যবস্থা বদলের জন্যও এইরকম একটা গণসংগ্রাম, গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত হইতে হবে। তাই ছাড়া আপনি কিন্তু মানুষকে মুক্ত করতে পারবেন না, দুর্নীতি অব্যবস্থাপনা দূর করার জায়গায় যেতে পারবেন। আপনাকে ধন্যবাদ। নীলুফা চৌধুরী, মানে খুব ছোট্ট করে যদি বলেন, তাহলে কি আমরা ধরে নেব যে ক্ষমতার হাত বদল হয়, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন কি এভাবেই থেকে যাবে? এখন আপনার সিস্টেম যদি চেঞ্জ না করেন, সিস্টেম চেঞ্জ না করলে কখনোই কিছু হবে না। আপনার আইনের অনুশাসন যদি বলবৎ না থাকে, আপনার একটা ডিসি চেঞ্জ করার জন্য 50 কোটি টাকা, একটা কি বলে আধা সচিব, একটা ডিসি কি উপসচিব, তার জন্য 50 কোটি টাকা, একটা আপনার কি প্রতিষ্ঠানের চিফ, তাদের চেঞ্জ করার জন্য 100 কোটি টাকা, 70 কোটি টাকা, 80, ফাজলামও পাইছে না, দেশটা মগের মুল্লুক বানায় ফেলে দিছে। তাহলে সরকার চেঞ্জের দরকারটা কি? সরকারটা যে চেঞ্জ হলো, চেঞ্জ হওয়ার পরে কোনখানে আপনি দেখেন যে কোনখানে কোন টেবিলের ফাইল আপনার সুইফটলি চলতেছে, সুইফটলি যাচ্ছে, কোনোটাই যাচ্ছে না, আগের মতো আটকে থাকছে, বরং আরও ডিমান্ড বাড়ছে।
আরও বাড়ছে, 4 টাকার জায়গায় 4.5 টাকা হয়েছে। এক দলের কাছ থেকে গিয়ে আরেকখানে গিয়ে থামছে। আপনি দলের কথা বললেন, আপনি প্রশাসনের এই কথাগুলো তো বললেন না। প্রশাসন হলো মেন শক্তি। তারা ওই একটা সরকারের কাছে 15.5 বছর খেয়ে দেয়, তারা এখন মনে করতেছে যে আরেকটা সরকার যেই আসুক আমাদের কাছে তারা বাধ্য, কারণ ভোটের হিসাবটা আমরাই করব, ভোটের সিস্টেম ব্যবস্থাটা আমরাই করব, তাগরে এমপি আমরাই বানাবো, আগে যেভাবে করছে। তাহলে কেন এই সরকার বলতে পারেন না যে আগে সেই সিস্টেম এখন হবে না, এবং 2-4টা যদি যে শাস্তি দিত তাহলে আপনার মনে করতেন যে বুঝাইতে পারতেন যে আইনের চোখে সবাই সমান। সেটা তো পারছে না। তো না পারলে আপনার এখানে চেঞ্জের কি আসলো? কোনোটাই তো চেঞ্জ হচ্ছে না। তো যে আসবে সেও তো এরকম করে আসবে, সে তো 1000 কোটি 100 কোটি টাকা নেওয়ার জন্যই আসবে। তাহলে কি হবে? 28 লক্ষ কোটি টাকা চলে গেছে আওয়ামী লীগের সময়। একটা দেশের বাজেট হয় যেখানে আপনার 3 লাখ 4 লাখ 5 লাখ কোটি টাকা, তার মানে কত? 5 6 6 7 8 বছরের বাজেট 8টা বছর খায় ফেলছে একটা সরকার। 15 বছরে 8 বছরের বাজেট নিয়ে গেছে। তাহলে আপনার আরেকটা সরকার আসলে তো তাই করবে যদি আপনি সিস্টেম চেঞ্জ না করতে পারেন। প্রত্যেকটা সেক্টরে সিস্টেম লস চলতেছে। এই সিস্টেম লসকে আপনার যে কোনো মূল্যে এই সরকার হয় চেঞ্জ করার চেষ্টা করবে, আর না হয় সে পদত্যাগ করবে। সে তাহলে ইলেকশন যে দিতে পারবে না এটা তো বোঝাই যাচ্ছে, বা দিতে চাচ্ছে না, নইলে এইসবের লাগাম কেন টেনে ধরে না? যেটাই যাই ঘটতেছে, আপনি চাঁদাবাজি বলেন, যা রাহাজানি বলেন, ছিনতাই বলেন, সব কিছুর জন্য এই সরকার দায়ী। যে সরকার যখন ক্ষমতায় থাকবে তারাই দায়ী। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, প্রশ্ন আলোচনার মাধ্যমে আজকে যেটা আমরা জানলাম, প্রশ্ন থেকেই যায় যে জনগণের ভাগ্য আসলে কবে কিভাবে পরিবর্তন হবে। দর্শক, আমাদের আজকের আলোচনায় অতিথিরা তাদের নানান মতামত তুলে ধরেছেন। আমাদের আজকের আলোচনায় আপনারা আমাদের সাথে ছিলেন, এই জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।